ছোটবেলায় আমাদের মহল্লায় একজন আঙ্কেল ছিলেন যিনি একটু লাল পানি খেতেন। তো আজ থাক, এই লাল পানির গল্পটা আমি একটু পরে বলি। এর আগে গল্পের শানে নজরুল বলি, কেন এই গল্পটা মনে পড়লো এবং কাকে বলেছিলাম সেটা বলি। আমার এক ছোট ভাই আছে, সে বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল বিষয় নিয়ে আমার সাথে কথাবার্তা বলে। তো সেদিন সে খুব টেলিফোনে আমার সাথে জ্ঞান জ্ঞান করছিল যে ভাই, বিএনপি সরকারের 6 মাস হলো, এইটা নিয়ে আপনি একটু আলোচনা করেন, একটা ভিডিও ছাড়েন বা একটা লেখা দেন। তো আমি বললাম, ভাই এটা আর কি, একটা সরকার যদি আসে তার 6 মাস হবে, 12 মাস হবে, তারপরে 18 মাস হবে, 24 মাস হবে, হতেই থাকবে। এটা নিয়ে আলাদা করে প্রথম 6 মাস নিয়ে কথা বলার কোনো জরুরত দেখছি না। কি বলেন ভাই, বিএনপি সরকার তো একেবারে চমক দেখিয়ে দিয়েছে, 6 মাস উপলক্ষে একটা বিরাট চমক দেখিয়ে দিয়েছে, আর আপনি এটা নিয়ে কোনো কথা বলবেন না। তো আমি খুব টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, কারণ আমি বিএনপি সরকারের এই প্রথম 6 মাসে এমন আহামরি কিছু দেখলাম না যেটা দেখে আমি খুব আনন্দে উদ্বেলিত হয়ে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে এটা নিয়ে আলোচনা করবো। তা বললাম, তাই নাকি? বলে আপনি দেখেন নাই? বলে না, আমার তো নজরে পড়ে নাই। বলে ঠিক আছে, আপনাকে আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি। তো আমি ভাবলাম বিএনপি তাদের এই 6 মাস পূর্তি উপলক্ষে একটা PDF পুস্তিকা করেছে, সেটা হয়তো সে দিবে। তো এটা তো আমি পেয়েছি, ভাবলাম হয়তো অন্য কোনো ডকুমেন্ট সে দিতেই পারে। তো খুব আগ্রহ নিয়ে হোয়াটসঅ্যাপ দেখছিলাম, হোয়াটসঅ্যাপে দেখলাম যে ও মা, এটা আসলে সেই চমক না, এটা হচ্ছে অভিনেত্রী চমক, এর খালেদা জিয়া বানিয়ে ভিডিও ছেড়ে দিয়েছে, মানে এইটাই হচ্ছে চমক দেখানো। তো এই চমক আসলে দেখে, সেটা চমক হোক বা অন্য যেই হোক, ব্লু ফেয়ারি কি যেন হোক, দ্যাট আরো যে কি একটা নায়িকা বেরিয়েছে আমাদের, ওই যে বলছে গোটা বাংলাদেশ বন্ধ করে দিবে তার কিছু হলে, আমাদের যাই হোক বিভিন্ন ধরনের নায়িকা আছে, এর মধ্যে কোন একটা, সেটা চমক হোক আর বাদন হোক, সেটা দেখার জন্য আমার খুব একটা আগ্রহ ছিল না। তো আমি তখন তারা বললাম যে তুই যে এত আগ্রহ লাফাচ্ছিস এবং কেন আমি আগ্রহী না, এইটা নিয়ে আমি তোকে একটা কাহিনী বলি। দর্শক, আমি এই কাহিনীটা আপনাদেরকে বলতে চাই। কাহিনীটা হচ্ছে, আমাদের মহল্লায়, ওই যে শুরু করেছিলাম, আমাদের মহল্লায় একজন আঙ্কেল ছিলেন। ছোটবেলা আমরা যে মহল্লায় থাকতাম সিলেটে, আমরা একটা কানাগলির মতো 12-14টা বাসা। তো সেই আঙ্কেল একটু লাল পানি খেয়ে তাল হয়ে দুলতে প্রতিদিন ধরেন রাতে 9টা 9:30 ওর মধ্যে কোথাও চাকরি করতেন, বিকেলবেলা চাকরি শেষ করে ওই পানীয় খেতে চলে যেতেন, রাতে 9টা 9:30টার দিকে দুলতে বাড়ির দিকে যেতেন। তো আমরা কিছু দুষ্ট পোলাপান ছিলাম, যেটা হয় মহল্লার, আমরা ওই গলির মাথায় একটা বাসার দোতলার বারান্দায় বসে আড্ডা মারতাম, রকবাজি করতাম, সোজা কথা, নিজ দিকে যায় আসে দেখতাম এটা ওইটা। তো আঙ্কেল যখন প্রতিদিন রাতে 8:30 9টার সময় ওইদিকে যেতেন, খুব নিজের আপন মনে দুলতে যেতেন। তো আমরা তার সাথে দুষ্টামি করার জন্য একেবারে কাছে আসা বলতো, আঙ্কেল কেমন আছেন বলে একটা জোরে চিৎকার দিতাম, অথবা বলতাম গুড আফটারনুন আঙ্কেল, কেমন আছেন? তো আঙ্কেল খুব চমকে উঠে তাকাতেন, হ্যাঁ ভালো আছে। তো এরকম যায় 2 দিন 4 দিন 5 দিন, বোঝা যেত যে আঙ্কেল খুব বিরক্ত। একদিন উনি আর সহ্য করতে পারলেন না, তিনি বললেন, এই তোমরা আমাকে প্রতিদিন এটা জিজ্ঞেস করো কেন? না, আপনার কুশল জিজ্ঞেস করে, আপনি কেমন আছেন জানতে চাই। তো উনি একটা খুব ভালো কথা বলেছিলেন। উনি বলেছিলেন, শোনো, তোমরা তো জানো আমি এই সময় কিভাবে আসি, তোমরা দূর থেকে দেখবা। তোমরা যদি দেখো আমি স্বাভাবিকভাবে হেঁটে আসছি, তাহলে তোমরা টেনশনে পড়বে, আরে আঙ্কেলের কি হলো। কিন্তু তোমরা যদি আমরা দেখো একটু ডাইনে একটু বায়ে দুলতে যাচ্ছি, তাইলে বুঝবা আঙ্কেল ঠিক আছে। দুলতে দেখলে জিজ্ঞেস করতে হয় না। তা আমি গল্প বলে ছেড়ে দিয়েছি। আমার ছোট ভাই, আমি যার কথা বলছি, সে বুঝলাম বেশ কনফিউজ। সে বলতো, ভাই এটা দিয়ে কি বুঝাইলেন? হয়তো কি বুঝাইলাম আমি জানি না, তুমি এটা চিন্তা করো। পরের দিন সে আমাকে, ইনফ্যাক্ট গত পরশুদিন, সে আমাকে টেলিফোন করে বলল, ভাই পেয়েছি, ইউরেকা গল্প বুঝতে পেরেছি। কিভাবে গল্প বুঝতে পেরেছো? বললো, এই যে বিএনপি সরকারের সময় সর্বশেষ আকর্ষণ হচ্ছে কৃষকরা আবার সার লোড করা শুরু করেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মেলেনি সার না পেয়ে ক্ষোভের শেষ পর্যন্ত ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে 197 বস্তায় প্রায় 10,000 কেজি সার নিয়ে যায় কৃষকরা। 23 তারিখ রোববার সকাল 11টার দিকে কুড়িগ্রামের ভুরুঙ্গমারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।
পরে পুলিশের তৎপরতায় কৃষকদের কাছ থেকে 33 বস্তা সার উদ্ধার করা হয়েছে। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে। তো এই সার লুট করা দেখে আমি বুঝতে পারলাম আপনার সেই গল্প, যে বিএনপি যখন সরকারে আসবে একদিকে বিদ্যুতের জন্য হেলতে থাকবে, আর একদিকে সার লুটের জন্য হেলতে থাকবে। বিদ্যুৎ দিতে পারবে না, সার দিতে পারবে না। এই হেলতে দুলতে চলা মানে হচ্ছে গিয়ে বিএনপি ঠিক মতোই চলছে। প্রিয় দর্শক, আমার ছোট ভাই যে কথাটা নিজে নিজে বুঝে ফেলেছে, আপনাদের কষ্ট লাঘব করার জন্য সেই কথাটি আমি আপনাদেরকে ভেঙে বলতে চাইলাম যে বিএনপি সরকারের আসলে 6 মাস নিয়ে আমাদের আলাদা করে আলোচনার কিছু নেই। কারণ ও যখনই আপনি দেখেছেন যে বিএনপি সরকার বিদ্যুৎ মানে এর আগ পর্যন্ত আপনি টেনশনে থাকবেন যে লোকটা কি সুস্থ, সুন্দরভাবে হেঁটে হেঁটে আসছে। যেই দুলা শুরু করবে বুঝবেন না এখন লোকটা সুস্থ। যেই মাত্র আপনি দেখবেন যে বিএনপি সরকার বিদ্যুৎ দিতে পারছে না, সারও দিতে পারছে না, আপনি বুঝে নেবেন যে বিএনপি সরকার, এইটাই সেই আদি ও কৃত্রিম বিএনপি সরকার। আপনারা জানেন কিনা না, এই সারের তামসাটা কিন্তু নতুন নয়। সার নিয়ে এই সংকট সবসময় বিএনপি করে থাকে। সবচেয়ে দুর্ভাগ্যজনক যে জিনিসটা বিএনপির আমল নামায় লেখা আছে সেটা হচ্ছে 15 মার্চ 1995 সালে গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জে সারের দাবিতে যখন কৃষকরা আন্দোলন করছিলেন, সেখানে পুলিশ গুলি করে 18 জন কৃষককে হত্যা করে। তার পরবর্তীতে একই জায়গায় 21 মার্চ ঠিক পরের সপ্তাহে আবার সার কিনতে গেলে কৃষক টুকু মিয়া নিহত হন এবং আহত হন আনোয়ারুল ইসলাম মন্টু বলে একজন কৃষক, যিনি এর আগে আসলে পরবর্তীতে তিনিও মারা যান। এই হচ্ছে বিএনপির সার কাহিনী। একই ঘটনা পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকার আসে, আওয়ামী লীগ সরকার আসার পরে তখন কৃষিমন্ত্রী করা হয় মতিয়া চৌধুরীকে। মতিয়া চৌধুরী বলেছিলেন যে এখন থেকে এই দেশে কৃষক আর সার খুঁজবে না, সার কৃষককে খুঁজবে। বাস্তবে তাই ঘটেছিল। মতিয়া চৌধুরীর নেতৃত্বাধীন যে কৃষি বিপ্লবের মধ্য দিয়ে যে ম্যানেজমেন্টটা তৈরি করেছিলেন তিনি হচ্ছে 2021 সালের ঘটনা যদি আমরা বলি, মোট মজুদ ছিল 12.81 লাখ টন, 12.81 লাখ টন, যা চাহিদার তুলনায় 5 লাখ টনের বেশি উদ্বৃত্ত ছিল। 2023-এর একটা রেকর্ড দেখা যায়, সেখানেও দেখা যাচ্ছে যে বড় মৌসুমে জুন পর্যন্ত সারের মজুদ থাকা যথেষ্ট পরিমাণ উদ্বৃত্ত ছিল, সেটা 5 থেকে 6 লাখ টনের মতো উদ্বৃত্ত ছিল। এবং প্রায় প্রতি বছর কৃষকদেরকে সেই সময় সার নিয়ে খুব একটা ঝামেলায় পড়তে হয় নাই। কিন্তু শুধুমাত্র গ্যাস সংকটের কারণে 2024 সালে এটা একটু টেনশনের জায়গা ছিল, কিন্তু এর বাইরে কখনো সার নিয়ে কিছুই হয় নাই। এটা ছিল মতিয়া চৌধুরীর ম্যানেজমেন্টের সার ব্যবস্থাপনা, কৃষি ব্যবস্থাপনা। আমার একটা ব্যক্তিগত দুঃখ আছে, এই মতিয়া চৌধুরীর মতো লিডার, নেত্রী, যিনি প্রচন্ড সৎ একজন লোক ছিলেন। আমি জানি না আপনারা কতটুকু তার জীবনাচরণ জানেন, কেউ তার বাসায় যাওয়ার সুযোগ পেলে হয়তো দেখেও থাকতে পারেন। ছোট্ট একটা বাসা, 1200 স্কোয়ার ফিটের, খুব দরিদ্র অবস্থায় একটা বাসায় তিনি থাকতেন, দীর্ঘদিন মন্ত্রী ছিলেন এবং এই চমৎকার ব্যবস্থাপনাটা আওয়ামী লীগ সরকারের সময় তিনি করে গিয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই মতিয়া চৌধুরীকে এই বাংলাদেশে কবরের মাটি দেওয়া হয় নাই। এই ডক্টর ইউনূস, আসিফ নজরুল, রেজওয়ানা, আদিল শুভ্র, এই ফাজিলের গোষ্ঠী, এই পিশাচের গোষ্ঠী মতিয়া চৌধুরীর মতো নেত্রীকে বাংলাদেশের মাটিতে কবর দিতে দেয় নাই। তার কবরটাও শেষ পর্যন্ত তার স্বামীর কবর যেহেতু আগেই কেনা ছিল, সেখানেই তাকে কবর দিতে হয়েছে। এটা আমার ব্যক্তিগতভাবে খুবই একটা গভীর দুঃখের জায়গা যে আমাদেরকে এইরকম একজন মানুষকে আমরা মাটি দিতে পারিনি বাংলাদেশের মধ্যে। যাই হোক, সেই আলাপে আমরা পড়ে যাই, সেই আলাপ এখন আজকের প্রসঙ্গ নয়। কিন্তু সেই হেলতে দুলতে থাকা বিএনপির কথা যেটা বলছিলাম, সেখানের মধ্যে সার এবং সার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যদি সরকার বলতো, মানে আই গেট ইট, সরকার যদি বলতো যে সার দিতে পারছি না, সার উৎপাদন করতে পারি নাই বা আমদানি করতে পারি নাই, হয় ডলার নাই, হরমুজ প্রণালী বন্ধ, যুদ্ধ, গ্যাস নাই, কারেন্ট নাই, পানি নাই, বিভিন্ন কারণে সার দিতে পারছি না, আমি সেটা মেনে নিতাম। কিন্তু আমাদের কৃষিমন্ত্রী আমিনুর রশিদ তিনি বলেছেন যে গত বছরের তুলনায় এবার সারের মজুদ আরো বেশি। তো আরো যদি বেশি, তাহলে কৃষক কেন সার পায় নাই? এই 6 মাসে কৃষক এই মুহূর্তে সার পাচ্ছে না, যেখানে সার লুটের ঘটনা ঘটেছে এটা সহ বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে মজুদদারি হচ্ছে, সিন্ডিকেট বাজি হচ্ছে, আড়তদারি হচ্ছে, এবং এই জিনিসটা বিএনপি সরকার আসলেই হয়। এবং বিএনপি এটাকে আইদার ম্যানেজ করতে পারে না অথবা তার লোকজন এটার মধ্যে জড়িত থাকে। আমি ধরে নিচ্ছি এই 6 মাসের মাথায় বিএনপি এটাতে তার লোকজন জড়িত। আমি সেটা বললাম না, তাকে আমি ক্লিন চিট দিলাম, আমি তাকে ধরে নিলাম যে সে সৎভাবে করছে, কিন্তু সে ম্যানেজ করতে পারছে না।
এই যে ম্যানেজমেন্ট ফেলিওর, এইটাই হচ্ছে কৃষক সার পাচ্ছে না 6 মাসের মধ্যে। এটা হচ্ছে বিএনপির একটা আমলনামা। ওই যে 32 পৃষ্ঠার লেখা, অনেক চমৎকার কথাবার্তাও, মানে সবাই এটা তো নিয়ে অনেক ধরনের ব্যাখ্যা করছে, আমি সেই ব্যাখ্যার মধ্যে যেতে চাই না। আপনি আসেন বিদ্যুতের ব্যাপারে, সিরিয়াস বিদ্যুৎ সংকট হচ্ছে এই দেশের মধ্যে। বাংলাদেশে যে কখনো বিদ্যুতের সংকট আর কখনো হতে পারে, সেটা যে কোনো কারণেই হতে পারে, সেটা কিন্তু আমি আর বিশ্বাস করতাম না। আমি ভেবেছিলাম যে বাংলাদেশ এই কালো যুগ থেকে পার হয়ে চলে এসেছে, কিন্তু আমরা দেখলাম যে না, বাংলাদেশ আবারও সেই বিদ্যুৎ সংকটের মধ্যে পড়ে গেছে। এখানে আমার একই কথা, বিএনপি এটাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারে নাই। মানে তারা সেই ইকবাল হাসান মাহমুদ টুকুকে আবার বিদ্যুতের দায়িত্ব দিয়েছে, একটা লোক চূড়ান্ত ফেলিওর। এটা যখন বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায় ছিল এর আগের বার, চূড়ান্তভাবে আপনারা সকলে জানেন যে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নাম তখন হয়ে গেছিল খাম্বা তারেক, কারণ ধরে নেওয়া হতো উনি খালি খাম্বাই বেছে, কারেন্ট দিতে পারে না, ওনার নিজের কোম্পানি থেকে খাম্বা দেওয়া হয়। এবং এইটুক কিন্তু এবারও বলছে যে গ্রামে কিন্তু কোনো লোডশেডিং নেই, পল্লী বিদ্যুতের লাইন অনেক দীর্ঘ হওয়ার কারণে গ্রামের মধ্যে এই মাঝে মাঝে ট্রিপ করে লাইন এবং খুঁজে পাওয়া যায় না কোথায় লাইন হয়। তাহলে কি রে, এই লাইন অনেক লম্বা, এর মানে কি এখন এটা মাঝখানে আবার খাম্বা বেচবে নাকি? এই খাম্বা বেচার জন্য টুকু সাহেবকে এটা শুরু করেছে, আমি জানি না। কিন্তু আপনারা জানেন যে বিদ্যুতের দাবিতে, আগে যেরকম সারের কথা বলেছিলাম, বিদ্যুতের দাবিতে মানুষ মারা যাওয়ার ঘটনা কিন্তু একমাত্র রেকর্ডে বিএনপি সরকারের। এটা হচ্ছে ঐতিহাসিক কানসার্ট আন্দোলন ছিল, আপনারা অনেকেই জানেন। 2006 সালে বিদ্যুৎ সেচের দাবির আন্দোলনে 13 জন মানুষ সেখানে, মানে কমপক্ষে 13 জন মানুষ সেখানে মারা গিয়েছিলেন। সো এই 6 মাসের আমলনামায় আমরা দেখছি যে মাঝখানে যে তারা শুধু বলে 17 বছর করেছিলেন, 15 বছর করেছিলেন, 16 বছর করেছিলেন, 18 বছর করেছিলেন, এই যে কথাটা তারা বলে, আমার প্রশ্ন হচ্ছে বিএনপি 18 বছরে কই ছিলেন? তারা কি কিছুই শিখেন নাই? তারা এখন পর্যন্ত কেন সেই একই জায়গায় রয়ে গিয়েছেন? আপনি আমাকে যদি বলেন যে 6 মাস নিয়ে মূল্যায়ন করতে, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলবো, বাংলাদেশের 6 মাসের সামারি হচ্ছে বিএনপির এর আগের যে 5 বছর 6 বছর ক্ষমতায় ছিল, সর্বশেষবার যখন জামাতের সাথে ছিল, এবং এখন যখন জামাতকে বিরোধী দলে রেখে আছে, একই জিনিস। সুতরাং এখানের মধ্যে এই 6 মাসে আমি তাদের কাছ থেকে ভালো কিছু আর আশা করি না। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তারা একটা বই ছাপিয়েছেন, আমরা সেই বইয়ের কিছু কিছু পয়েন্ট এখন খুব কুইক দেখব, কারণ হচ্ছে তাদের আমলনামার জায়গাটা যদি আমরা একটু ধরতে না পারি তাহলে মুশকিল। তারা প্রথমে বলেছেন এখানের মধ্যে কর্মসংস্থান দেশ ও বিদেশের জনগণের কর্মসংস্থান সৃষ্টি তাদের প্রধান অগ্রাধিকার, সেই লক্ষ্যে সামনে রেখে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য পরিকল্পনা করেছে। যখন তারা এই কথাটা বলছেন, আমি এর আগের একটা আলোচনা বলেছি যে পরিমাণ শুধু গার্মেন্টস ও টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়েছে, শুধুমাত্র সাভার বেল্টে, সাভার আশুলিয়া গাজীপুর বেল্টে 1.5 লক্ষ মানুষ, 1.5 লক্ষ শ্রমিক কাজ হারিয়েছেন, কারখানা বন্ধ হয়ে গেছে। এর বাইরে গোটা বাংলাদেশের যে অবস্থা, এই বিদ্যুতের কারণে আমি দেখলাম যে মাছ মরে যাচ্ছে, মানে গ্রামে যে কৃষি কাজ করছে সেখানে পর্যন্ত এই বিদ্যুতের কারণে সমস্যা হচ্ছে, কৃষিতে সমস্যা হচ্ছে। আমি দেখলাম কয়েকজন মৎস্য চাষির কোটি কোটি টাকার মাছ মরে ভেসে উঠেছে, অক্সিজেন মেশিন চালাতে পারেনি, শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। কিন্তু তারা এখনো বলছেন যে তারা কর্মসংস্থানের রোড ম্যাপ তৈরি করেছেন। এটা হচ্ছে আমাদের সেই জবের বন্যা বয়ে যাবে বলছিল না ডাস্টবিন শফিক, এই ডাস্টবিন শফিকের কপি নিয়ে ওনারা এই একই ধরনের কথা বলছেন। এর বাইরে খাদ্য মজুতের রেকর্ড, এটা একটা ভালো জিনিস তারা দাবি করেছেন, এবং এটা সত্য যে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রায় 24 লাখ টন খাদ্যশস্য মজুত আছে। এই মজার বিষয়টা হচ্ছে, এই ফাঁকিবাজির কথাটা হচ্ছে, 24 লক্ষ টন মজুত কিন্তু বিএনপি সরকার আসে কিনেন নাই। মজুতটা এমন জায়গায় আছে যে আপনি অল্প কিছু কিনলে কিন্তু আপনার রেকর্ডটা অনেক বেশি হয়ে যায়। তাহলে বাকি খাদ্য কোথা থেকে আসলো? বাকি খাদ্য আসলো, এই যে একটা ভিডিও দেখে আসেন। না না, ওর মারাই লাগবে শেখ হাসিনা। মানে সেই 24 সালে বস্তা ভরে দেখে গিয়েছে ফেসিবাদী আওয়ামী লীগ সরকার জনগণকে খুশিবাদ করার জন্য, এবং সেই চালের বস্তার মধ্যে এখন পর্যন্ত ইউনুসের 2 বছর তো গিয়েছে, এখন পর্যন্ত দেখলাম শুধু ব্রাশ মেরে মেরে চালানো হয়েছে। বাট বাকি অল্প কিছু খাদ্য কিনলেই কিন্তু খাদ্য, আমি জানি না এক্স্যাক্টলি সরকার কতটুকু কিনেছে এটা বলে নাই, এটা তারা বলেছেন যে 24 লাখ টন খাদ্যশস্য মজুদ আছে। ইটস এ গুড সাইন। এটা আমি বলবো যে যেভাবে দেখেন বিএনপি
কেউ আমি ক্রেডিট দিয়ে দিলাম, যেহেতু ওনারা লিখেছেন যে তারা অন্তত কিনেছেন, তারা সব খেয়ে বসে থাকেন নাই, কিনেছেন বা জোগাড় করেছেন, এটা একটা ভালো জিনিস তারা করেছেন। এর বাইরে 6 মাসে যে রিপোর্টটা তারা দিয়েছেন, আপনারা অনেকেই অনলাইনে খুঁজলে এটা পাওয়া যাবে। এইগুলার অধিকাংশই আসলে ওই আমরা যখন প্রশ্ন এসএসসি পরীক্ষার সময় প্রশ্ন কমন পড়তো না, তখন বানিয়ে বানিয়ে লিখতাম না, এই বানিয়ে বানিয়ে লেখার মতো দিয়ে মানে পেজ ভর্তি করার একটা ব্যাপার আছে। লুজ শিট বেশি নাও, তাহলে ভূগোল এবং ধর্মশিক্ষা বেশি মার্ক পাবো। বড় বড় করে লেখো, লাইন স্পেস বেশি রাখো। আমি জানি না আজকালকার ছেলেমেয়েরা ওইভাবে লেখে কিনা না, বাট আমাদের সময় যেহেতু ভিন্ন মাত্রা পরীক্ষা ছিল আমরা এটা করতাম। তো ওনারা যে রিপোর্টটা দিয়েছে এটা এইরকমই। যেমন ধরেন অন্যান্য খাতে ওনাদের সফলতার হিসাব হচ্ছে বর্তমানে 13তম জাতীয় সংসদে 52টি কর্মদিবসে 105টি বিল পাশ করেছে। হ্যাঁ, এটা রিপোর্ট, বাট এটার মধ্যে সাকসেসের কিছু নাই, ব্যর্থতারও কিছু নেই। মানে সংসদ চালু আছে, এখানে তো বিল পাশ হবে। এটা এমন না যে 100টা বিল পাশ করে ফেলে একটা বিরাট রেকর্ডের ব্যাপার, সেরকম কিছু না। তারপরে ওনারা আর কি কি যেন বলেছে, জনকেন্দ্রিক রাষ্ট্রচিন্তা, অনেক কঠিন শব্দ। আমার ধারণা এটা আমাদের কষার নাটক কি হচ্ছে, জাহিদ সাহেব লিখেছেন বা ওইরকম কেউ একটা ভারী কি টাইপের কেউ লিখে দিয়েছেন। বিরোধী দলের প্রতি সৌজন্যমূলক আচরণ, রাজনৈতিক সহনশীলতা এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সংস্কৃতি নিরুৎসাহিত করার বিষয়ে গুরুত্ব পেয়েছে। এটা তাদের একটা সফলতা। তো বিরোধী দল মানে কি? ওটা মায়ের পেটের ভাই, 2 দিন আগে তোমরা নিজেরা নিজেদেরকে বলছো। তো বিরোধী দলের প্রতি তো সহনশীল আচরণ দেখা ভাই। খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি মাত্র দেখালাম তারা যদি বোঝেন যে বিরোধী দলের প্রতি সহনশীলতা, রাষ্ট্রচিন্তা আন্দোলন বলে খুবই ছোট্ট একটা সংগঠন আছে। আমি সংগঠন বলবো কারণ রাজনৈতিক দল, কিন্তু কোনো একটা কারণের জন্য বেচারাদেরকে নিবন্ধন দেওয়া হয় না। তাদের অনেকে আমি চিনি, অ্যাডভোকেট হাসনাত কাইম আছেন, তারপরে আরো যারা ওইখানের মধ্যে লিডারশিপ, দিদার ভুইয়া আছেন, ইয়াং কয়েকটা তাদের সংগঠনের কিছু নেতা নেত্রীকে আমি চিনি। তারা তাদের কজের জায়গায়, আমি তাদের সাথে তাদের রাজনীতিকে হয়তো তাদের রাজনীতির সাথে দ্বিমত করতে পারি, তারা তাদের কজের জায়গায় একটা মিনিমাম সততা বজায় রাখেন। তারা কিন্তু চাইলেই জামাতের সাথে, যখন জামাতের বাইরে গিয়ে তারা এনসিপি কে নিয়ে একটা জোট করতে চেয়েছিলেন, পরে যখন জামাতের সাথে এনসিপি চলে যায়, তারা যদি চাইতেন সেখানে গিয়ে তারাও কিন্তু 2-4টা এমপি পেতে পারতেন, বা তারা জায়গায় ছিলেন। কিন্তু তারা সবসময় আওয়ামী লীগের বিরোধিতা করে এসছেন, করে বিএনপি এবং বিএনপি সমর্থিত যে বাকি গুড়াগাড়া দল থেকে যে বিভিন্ন প্রতিমন্ত্রী হচ্ছে, অনেকটা একই জায়গায় রাষ্ট্রচিন্তা ছিল। সেই রাষ্ট্রচিন্তাকে কিন্তু শহীদ মিনারে এখন জনসভা করতে দিচ্ছে না বিএনপি। তো তারপরে তারা বলছে বিরোধী দলের প্রতি সৌজন্যমূলক আচরণ তারা দেখিয়েছেন 6 মাসে। তো সেটা যদি মায়ের পেটের ভাই বিরোধী দল জামাত ইসলাম হয়, তাহলে আমাদের বলার কিছু নাই। প্রধানমন্ত্রী তার মাসিক মূল বেতনের 10% রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন। মানে উনি 10% বেতন বেশি নিচ্ছেন না। তো উনার অবশ্য নেওয়া লাগে না, কারণ ওনার খরচাপাতি আসলে খুব বেশি না। মানে উনি যখন বেতন পেতেন না, তখন কিন্তু লন্ডনে 16-17 বছর বিনা বেতনে টিকতে পেরেছেন। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের বেতন লাগে, এবং পারলে 10% বেশি বরঞ্চ পাইলে আমাদের জন্য লাভ হয়। তো এই সফলতার বিফলতা নিয়ে আসলে আমাদের খুব একটা বেশি কথা বলার পর্যায়ে নাই। বিএনপির 6 মাস পূর্তি উপলক্ষে বিভিন্ন লোকজন বিভিন্নভাবে আলোচনা করছেন, অনেক মিটার দিচ্ছেন। আমি মনে করি একটা সরকারের প্রথম 6 মাস এত সফলতা এবং ব্যর্থতা দুটো দেখারই কোনো বিষয় নয়। এই কারণে নয়, কারণ প্রথম 6 মাস একটা প্রস্তুতিতে যায়। ধরেন আপনি শিক্ষা মন্ত্রণালয়ে কোনো একটা কাজ করবেন, শিক্ষানীতি বদলাবেন, আপনি তো চাইলে ওভারনাইট বদলাতে পারবেন না। প্রথম 6 মাস এটাকে বুঝতে সময় লাগবে, এটা কিভাবে আপনি এটাকে ইন্টিগ্রেট করবেন সেটা বুঝতে সময় লাগবে। যে কোনো নীতি, স্বাস্থ্যনীতি আপনি চেঞ্জ করবেন, প্রথম 6 মাস তো নতুন সরকারের এসব বুঝতে সময় লাগবে যে বিদ্যমান সমস্যাটা কি, তারপরে এটা ডেটা নিতে হবে, এই সমস্যাটা বুঝে সেই ডেটাকে ম্যাপিং করতে হবে, এটা কি কি সমাধান হতে পারে, সেই সমাধানগুলো কিভাবে পাইলট করা যেতে পারে, এই প্রস্তুতিতে সময় লাগে। সুতরাং বিএনপির 6 মাসের চমক দেখিয়ে ফেলা নিয়ে আমরা কেউই খুব বেশি খুশিও না, বেজারও না। কিন্তু আমি বিএনপির নেতৃবৃন্দকে একটা কথা বলতে চাই, সরকারকে একটা কথা বলতে চাই, প্রথম 6 মাস আপনাদের যে গতি, সেই গতিতে যদি আপনারা চলতে থাকেন, পরের 6 মাস, এর পরের 6 মাস আপনাদের জন্য দুর্ভোগ হবে, জাতির জন্য দুর্ভোগ হবে। একটু নড়ে চড়ে বসেন, একটু সিরিয়াস কাজ করেন, নিজেদের মতো কাজ করেন। আর ওই যে কিছু কার্ড মার্ড বানাবেন বলছিলেন, কার্ডের আলাপ আলোচনা বোধহয় এখন একটু কমে গেছে। এইগুলা যদি কমে যায় ভালো, এইসব বাদ দিয়ে আসলে কাজের কাজ করুন। ঠিক আছে, আপনাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, গ্যাস কার্ড, পানি কার্ড, বিদ্যুৎ কার্ড, বুলা কার্ড, আলু কার্ড, জুলাই কার্ড, সনদ কার্ড, যত ধরনের কার্ড আছে কার্ড বানান। কার্ড বানানোর প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন, কার্ড বানান, কিন্তু কার্ডের বাইরে কিছু কাজ আপনারা করেন। গত 6 মাস আপনাদের রিপোর্ট কার্ড, যতই আমরা বেনিফিট অফ ডাউট, এটা খুব আশাব্যঞ্জক কিছু নয়।